স্যার ভালোই। কোভিড তো মনে হয় আবার বাড়তেছে। জি স্যার। জি স্যার, পার্সেন্টেজ তো বাড়তেছে দিনে। একটু কেয়ারফুল থাকবে সবাই। সবাই তো এখনো আসেনি, আমরা শুরু করি। গত ক্লাসটা, গত স্লাইডটাকে আমরা পুরোটা শব্দটা শেষ করছিলাম। জি স্যার, লাস্টে আপনি ফসফরাস পড়াই দিছিলেন, মোটামুটি একটা ব্রিফ করে দিছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। এই গত ক্লাসে যা বলা হয়েছিল এটার উপর প্রতিটা স্লাইড আমি করবো। কে এটা সংক্ষেপে বলে দিতে পারবে এই স্লাইড থেকে কি জানা গেল, এই জিনিসটা যদি বলতে পারবা সবার সুবিধার জন্য। পারবে এটা কেউ? বলো। কেউ পারবা? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাইতেছে। কেউ পারবা যে আমি স্লাইড গুলা চেঞ্জ করতে থাকবো, এখানে কি বলা হচ্ছে জাস্ট সংক্ষেপে এই জিনিস এখানে বলা হচ্ছে, আমরা এই জানলাম এইটুকু। স্যার শেয়ার করেন, দেখেছি, বলার ট্রাই করি স্যার। তুমি কে? স্যার আমি কৌশিক, 46। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্যার এইখানে স্যার আমি বলি খুব সংক্ষেপে, মানে সবাই যাতে মূল জিনিসটা বুঝতে পারে যে কি কি শিখা গেল এখান থেকে, কি জিনিস বলা হয়। স্যার এখানে স্যার ব্লাস্ট ফার্নেসের বিভিন্ন রিজিয়নে টেম্পারেচারের সাথে সাথে আর হাইটের সাথে সাথে টেম্পারেচার ডিফারেন্সটা, প্লাস কথা হলো স্যার বামে মানে যত ডেপথে যাব ওটার সাথে টেম্পারেচার কিরকম চেঞ্জ হবে ওগুলা একটু দেখাই দিছে, আর টেম্পারেচার প্রোফাইল গুলো একটু দেখাই দিছে। মাঝে জি স্যার। হাইটের সাথে সাথে প্রেসার। জি স্যার, হ্যাঁ হ্যাঁ, প্রেসার প্রেসার আছে স্যার। তারপরে ডানের ডানের এখানে কি দেখাচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের রেশিওটা জি স্যার, রেশিওটা। হাইটের সাথে। জি স্যার, জি স্যার, হাইটের সাথে। এই দেখো মাইক, মাইক কার অন আছে, মিউট করে দাও, সাউন্ড আসতেছে। হ্যাঁ, এরপরে স্লাইডে যে এটা বুঝছো তো সবাই? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এই অন্যরা রেসপন্স করবা, ও তো বলছে। জি স্যার। এখানে স্লাইডে কি বলতে চাচ্ছে সেটা বলো স্যার। এইখানে এই শোনো, যারা এর আগে হয়তো কিছু মিস করছে কিন্তু এখন আজকে এটা একটু অল্প সময়ে মূল কথাগুলো বলার মাধ্যমে তোমাদের ধরতে সুবিধা হবে। এখানে কি বলা হচ্ছে বলো? এখানে মূলত অক্সাইড রিডাকশনের থার্মোডাইনামিক্যাল প্রিন্সিপালটা ব্যাখ্যা করা হয়েছে। মানে আমরা কিভাবে আর কি অক্সাইডটা রিডাকশন করতে, মানে কোন একটা অক্সাইডকে কিভাবে রিডিউস করব ওইটার প্রসেসটা দেখাইছে। আর এখানে ওই অক্সিজেন পটেনশিয়ালের ভ্যালুটা কিভাবে আমাদের এই অক্সিজেন রিডাকশনের উপরে মানে ইম্প্যাক্ট ফেলায় ওই জিনিসগুলো এনে ব্যাখ্যা করছে। প্লাস কথা হলো স্যার, এখানে আমাদের ওই ফ্রি এনার্জির সাথে ওই অক্সিজেন পটেনশিয়ালটা কিভাবে সম্পর্ক আছে অক্সিজেন রিডাকশনের সময়, ওইটাও এখানে এই নিচের সূত্র দিয়ে দেখাই দিছে। আর এখানে একটা জি স্যার, আর কেমিক্যাল এখানে যে আরো টুটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আর এই স্লাইডে স্যার হলো যে মানে কোন সময় আমরা একটা অক্সাইডকে রিডিউস করতে পারবো, ওইটার জন্য তিনটা শর্ত আছে, ওই তিনটা শর্ত ব্যাখ্যা করা হয়েছে। আর হলো স্যার আমরা অন্য একটা অক্সাইড দিয়ে কোন
কোনো একটা মেটাল দিয়া আরেকটা অক্সাইডকে তখন রিডিউস করতে পারবো যদি নতুন যে মেটালটার অক্সাইডটা হবে ওইটার অক্সিজেন পটেনশিয়ালটা আগেরটার থেকে কম হয় বা ফ্রি এনার্জিটা আগেরটার অক্সাইডের থেকে কম হয়। এই যে নিচে স্যার ওইটাই ব্যাখ্যা করা হয়েছে আর কি। সবাই বুঝছো এটা? সবাই বুঝছো কিনা? হ্যাঁ, মানে এই জিনিসটা তোমার কখন তুমি কোন অক্সাইড দিয়ে কাকে তুমি অক্সিডেশন করতে পারবা, এখানে সেই জিনিসটা বোঝানো হবে। তার অক্সিজেন পটেনশিয়াল বেশি, তাকে তুমি এটা রিডাকশন প্রসিড করবে, রিডাকশনটা তুমি প্রসিড করবে। এই জিনিসটা এটা এলিমেন্ট ডায়াগ্রাম, এটা তো বলার দরকার নেই। এটা তোমরা জানো যে যত উপরের দিকে যে অক্সাইডগুলো আছে সেই অক্সাইডগুলোর পটেনশিয়াল বেশি, সেগুলা রিডাকশনের টেন্ডেন্সি বেশি হবে নিচেরগুলোর তুলনায়। এক কথা এটা। এরপরে এটা বলো। তারপর স্যার এখানে হলো আয়রন অক্সাইডের রিডাকশন প্রসেস গুলো দেখানো হয়েছে। একটা হলো হাই টেম্পারেচারে, একটা লো টেম্পারেচারে, মানে কোন ক্রম অনুসারে হয় ওইটা বলছে। দেন হলো ডিরেক্ট রিডাকশন আর ইনডিরেক্ট রিডাকশন, ওই দুটো সম্পর্কে এখানে বলা হয়েছে। ডিরেক্ট রিডাকশন হলো ডিরেক্ট কার্বনের সাথে রিঅ্যাকশন করে যে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। আর ইনডিরেক্ট রিঅ্যাকশন হলো কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশনে যেগুলো হয়। আর এই দুটার যোগফল হলো 100%, মানে টোটাল রিঅ্যাকশন। এখানে হলো স্যার ইনডিরেক্ট রিডাকশন রিঅ্যাকশন গুলো কিরকম হয় ওটা দেখাইছে কার্বন মনোঅক্সাইড আর H2 এর সাহায্যে। আর ফাইনাল আর এখানে কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের রেশিও বা H2 বা H2 এর রেশিওর ইম্প্যাক্টটা ওটাও বুঝাইছে। আর এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশন হলে কি কি ইম্প্যাক্ট পড়বে ওইটা ওই স্লাইডে দেখানো হয়েছে লাস্টের ওই ব্যাখ্যাতে। হ্যাঁ, তারপর ওই যে লাস্টের প্যারাটাতে ওই কথাটা বলা হয়েছে। তারপর এটা এইটা হলো স্যার ওই যে আমরা আগের স্লাইডে এই কয়েকটা মানে ফেজ ডায়াগ্রাম তো না ঠিক আসলে, মানে ইকুইলিব্রিয়াম। হ্যাঁ ইকুইলিব্রিয়াম ডায়াগ্রামের মতো স্যার দেখছিলাম ওগুলারই স্যার, মানে এই এখন যেসব রিডাকশন দেখলাম ওগুলার সাথে টোটাল রিঅ্যাকশনটা কিভাবে এই মানে আমরা কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের রেশিও বা H2 এর রেশিওটা কিভাবে সুপার ইম্পোজ করা যায় বা আলাদা আলাদা করে গ্রাফে প্লট করা যায় ওটা এখানে দেখানো হয়েছে আর কি। আর এবং সাথে এটা থেকে এটা বোঝা যাচ্ছে কি জি স্যার, জি স্যার। কোন টেম্পারেচারে তোমার রিডাক্টেন্ট কি হবে, তাই না? কোন টেম্পারেচারে ধরো 810 ডিগ্রির উপরে যদি যায় তখন এটা হাইড্রোজেন রিডাক্টেন্ট হিসেবে কাজ করবে, তাই না? আর 810 হলে কার্বন মনোক্সাইড। আর হলো স্যার আমরা কোনো সময় ইকুইলিব্রিয়াম পাই না, মানে অলওয়েজ হলো কিছুটা চেঞ্জ থাকে, কারণ হলো রেসিডেন্স টাইমটা গ্যাসের খুব কম থাকে ফার্নেসে, ওইটাই এখানে দেখানো হয়েছে আর কি। তারপর বলো কোনটা? মানে স্যার 570 ডিগ্রি সেলসিয়াসের আগে কি কোনো সময় আয়রন রিডিউস করা সম্ভব কিনা ওটা জিজ্ঞেস করছে। না, আয়রন রিডিউস এটা এটা না, ওইভাবে না। এটা হচ্ছে তোমার কোনো রিডাক্টেন্ট প্রয়োজন হবে না ওখানে। হিট করলে একটু অতিরিক্ত অক্সিজেন পটেনশিয়ালটা অনেক বেশি, তো সেখানে তো অক্সিজেন এমনি তোমার হিটে টেম্পারেচারে কিছু বের হয়ে যেতে পারে। আর ওই যে ওই টেম্পারেচার অত বেশি সিগনিফিকেন্ট চেঞ্জ হয় না, সামান্য হয়তো কিছু তোমার হিমাটার থেকে স্ট্রেট হয়। কারণ এই 570 যে তুমি দেখতেছো এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাই স্টেবল হয়, সেখানে কার্বন মনোক্সাইড পাবে না। যাও কিছু অক্সিজেন রিডাকশন হবে সেটা হচ্ছে ডিসোসিয়েশনের মাধ্যমে, অর্থাৎ তুমি হিট দিলে একটু অক্সিজেন এমনি বের হয়ে যাবে, এটা একত্রিত হয়ে যাবে, এইভাবে হবে। কথা কি বুঝছো? এই স্যার এইখানে পরে ডিরেক্ট রিডাকশনটা কিভাবে আয়রন অক্সাইডের ওইটা দেখাইছে, কিন্তু কোনো সময় আসলে ডিরেক্ট রিডাকশন তেমন হয় না। তবে আমাদের এখানে যে ডিরেক্ট রিডাকশনটা আছে এটা মূলত হলো হেস লর মাধ্যমে আমরা আনতে পারি। ওই কার্বন মনোঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আর কার্বনের বিক্রিয়ার একটা হেস লর সূত্র দিয়ে দুইটা রিঅ্যাকশনের যোগফল করে পরে বাই করি, বা H2O এর জন্য আরেকটা রিঅ্যাকশন আছে, ওই দুটার যোগফল হিসেবে আমরা ডিরেক্ট রিডাকশনটা পাই থাকি। কিন্তু এমনিতে কার্বনের সাথে যে রিঅ্যাকশনটা এটা খুবই নেগলিজিবল, একেবারে খুব নিচের দিকে হলে হইতে পারে অল্প স্বল্প, কিন্তু মেইনলি 950 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াসে ওই স্মুথলি অপারেটিং ফ্লাসে ডিরেক্ট রিঅ্যাকশনটা হইতে পারে, অস্টাইটের হয় জেনারেলি এটা। কিন্তু তার আগে তো তোমার বড় ধরনের রিঅ্যাকশন হতে পারে, কারণ আয়রন হ্যামাটাইট থেকে তোমার যখন স্টেটে আসবে সেখানে তো অক্সিজেন রিমুভ করতে না অনেক, এই আর কি। হ্যাঁ, তারপর এরপরে এটা কি বলছি স্যার মানে কার্বনের সাথে সাথে যে আরো সরি স্যার মানে আয়রনের সাথে সাথে যে আরো অনেক ধরনের ইমপিউরিটি বা এলিমেন্টস তো আরো থাকে, ওগুলার অক্সাইড গুলাও তো ওই কার্বন দ্বারা রিডিউস হতে পারে। এখন ওইটা তখনই রিডিউস হতে পারবে যদি ওইটার অক্সিজেন পটেনশিয়াল থেকে পটেনশিয়ালটা যদি মানে তুলনামূলক হাই হয়,
আর যেটা মানে যেই মেটালটা উৎপন্ন হবে ওইটার যে অক্সাইডটা আছে এটা যদি অক্সিজেন পটেনশিয়ালটা হাই হয় তাইলে শুধুমাত্র কার্বন দ্বারা রিডিউস হতে পারবে বা কার্বন মনোক্সাইড বা হাইড্রোজেন দিয়েও ইনডিরেক্ট রিডাকশন অসম্ভব। কিন্তু যদি এরকম হয় আবার যে আহ, এই অক্সিজেন পটেনশিয়ালটা অনেক লো, তাহলে আবার কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড দিয়ে এটা আমরা এলিংহাম ডায়াগ্রাম থেকে দেখতে পারি। আর এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বলে দিচ্ছে যে মানে কোনো একটা মেটাল আয়রনে প্রবেশ করবে না স্ল্যাগে প্রবেশ করবে এইটা ডিপেন্ড করবে তার অক্সিজেন পটেনশিয়ালের উপরে। আর মানে কতটুকু প্রবেশ করবে আর কি ওইটা আসলে আর কি মানে তার অক্সিজেন পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে। যদি ওইটার অক্সিজেন পটেনশিয়ালটা যত লো হবে ওইটা তো মানে ওইটার অক্সাইডটার অক্সিজেন পটেনশিয়াল যত লো হবে ওইটা তত বেশি হলো স্ল্যাগে যাবে, আর ওটার অক্সিজেন পটেনশিয়াল যত বেশি হবে ওটা তত বেশি মেটালের ভিতরে ঢুকবে। সবাই বুঝছো? এগুলো ক্লিয়ার হচ্ছে কিনা সবাই? জি স্যার। তারপরে এইখানে স্যার ওই সিলিকনের রিডাকশনটা মূলত দেখাইছে, সিলিকনটা কিভাবে রিডাকশন করে সিলিকনের রিডাকশনটা দেখাইছে। আর এক্সোথার্মিক রিঅ্যাকশন আর হ্যাঁ আর আয়রনটা এখানে সিলিকন ফর্মেশনের সময় অনেক সময় কি বলে মানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, মানে ফ্রেশ রিডিউস যে আয়রনটা আছে ওটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আর এরা ফেরোসিলিকন নামে একটা যৌগ উৎপন্ন করে রিঅ্যাকশনের সময়। আচ্ছা পরে আসলে ফেরোসিলিকনটা দেখাচ্ছে এখানে, ফেরোসিলিকন হিসেবে এটা সিলিকনটা আয়রনের ভিতরে ঢুকে পড়ে, কারণ আয়রন তো লিকুইড না, সেখানে তো আসলে ফেরোসিলিকন হিসেবে থাকে না। এই সিলিকনটা আয়রনের ভিতরে তোমরা যে কারণে স্টিল অ্যানালাইসিস করলে সিলিকন পাও, তাই না? জি স্যার। এই সিলিকনটা এইটাই এই জন্য আয়রন সিলিকন দেখাচ্ছে, এটা একদম ফেরোসিলিকন হিসেবে থাকে না, সিলিকনটা আয়রনের মধ্যে ডিজলভ হিসেবে থাকে, ওইখানে ঢুকে পড়ে আর হ্যাঁ। এইখানে স্যার যেটা বুঝাইছে যে হার্টের একটা মানে মানে আমাদের যে ফার্নেসটা আছে ওটার হার্টতে দেখাইছে যে সিলিকন ডাইঅক্সাইড থেকে কিভাবে আর কি মানে সিলিকনটা আসে। এটা যে হার্টের যে রিঅ্যাকশনটা আর বেরি যে রিঅ্যাকশন এটা পুরোটা হাইপোথিক্যাল রিঅ্যাকশন। এটা কার্বন ডাইঅক্সাইড আর এফইও মানে হেমাটাইট না মানে অক্সাইডের অনুপস্থিতিতে হয়। সিলিকন ডাইঅক্সাইড কার্বনের সাথে রিঅ্যাকশন করে একটা ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি করে সিলিকন অক্সাইড। দেন হলো বেলিতে ওই রিঅ্যাকশনটা হয়ে মানে দুইটা সিলিকন অক্সাইড ভোলাটাইল সিলিকন অক্সাইড রিঅ্যাকশন করে সলিড সিলিকন আর কি বাইর হয়ে, সলিড সিলিকন না মানে সিলিকন আলাদা হয়ে বের হয়ে আসে। আর সিলিকন মেটাল প্রোডাকশন মানে লো সিলিকন মেটাল প্রোডাকশনের জন্য আমাদের কিছু শর্ত আছে, ওই শর্তগুলো এখানে মানে পয়েন্ট আকারে দেওয়া আছে। সেম ওয়েতেই স্যার এখানেও স্যার ওই ম্যাঙ্গানিজটা কিভাবে রিডাকশন হবে কার্বন মনোক্সাইডের সাহায্যে ওইটা দেখাইছে। আর হার্টতে আমাদের ডিরেক্ট রিডাকশন সম্ভব ওই ম্যাঙ্গানিজ অক্সাইডের ওইটা। এখানে একটা কথা বলি, দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা এটা কিন্তু অনেকটা বিহেভিয়ার হচ্ছে তোমার ইয়ের মতো আয়রন অক্সাইডের মতো, তাই না? দেখো তো হায়ার অক্সাইড থেকে আস্তে আস্তে লোয়ার অক্সাইড মানে হ্যাঁ মানে আস্তে আস্তে কমছে আর কি, মানে কোনো ডিরেক্ট কম মানে ফাইনালি যে তুমি ওখানে যে দিলা অক্সাইড থেকে ফাইনালি ডিরেক্ট রিডাকশন হয় কিছু, এখানেও দেখো যে হাই টেম্পারেচার কার্বন দিয়ে ডিরেক্ট রিডাকশন হচ্ছে। শুনতে পাচ্ছ? জি স্যার জি স্যার। আচ্ছা এরপরে দেখো এরপরে হলো যে পরের অংশ, এটা তো যেটা দেখা গেল যে একই জিনিস যে ম্যাঙ্গানিজ কিভাবে তোমার মেটালে যাচ্ছে। মানে হাই টেম্পারেচার আবার মানে ডিরেক্ট রিডাকশন সম্ভব আবার ওটা দেখাইছে। আর হলো ওই ম্যাঙ্গানিজ আবার মানে এফই দ্বারাও রিডিউস হতে পারে, মানে সলিড যে ইটা থাকে ফ্রেশ যে ইটা থাকবে মানে এফইটা উৎপন্ন হবে ওটা দিয়ে রিডিউস হতে পারে, ওটা দেখাইছে। আর লাস্টে স্যার এইখানে স্যার ওই যে ম্যাঙ্গানিজ রিডাকশনের যে কি কি দ্বারা ফেসিলিটেট হয় ওইটা স্যার ওই তিনটা পয়েন্ট আগে দেখাইছে আর কি, মানে এটা রিডাকশনটা কিভাবে ফেসিলিটেট করে দেখাইছে। আর এখানে স্যার ফসফরাসের রিডাকশনটা দেখাইছে। এটাও মোটামুটি মানে কয়েকটা ধাপে হইতে পারে, যে ধাপে না ঠিক আসলে মানে কার্বনের সাহায্যে হইতে পারে। দেন হলো
দেন স্যার আয়রনের সাহায্য হতে পারে, আবার আয়রনের সাথে ফসফরাস যৌগ গঠন করতে পারে, ওটাও দেখাইছে। আর আহ, আর ফসফরাসটা মেইনলি হলো আমাদের জন্য খারাপ, মানে স্টিলের জন্য যত বেশি কম থাকা যায় তত ভালো আর কি। কেন? ফসফরাস যতটুকু আমার মনে আছে হট শর্টনেস তৈরি করে। এটা তো একটা কথা, কিন্তু ফসফরাসের এখানে যেটা বড় হচ্ছে, ফসফরাস দেখো রিডাকশন হয়, ডিরেক্ট রিডাকশন হয়, হয়ে যেটা ফসফরাস পুরাটাই কিন্তু তোমার চলে যায় হচ্ছে যে কিসের, লিকুইড আয়রনের মধ্যে। জি স্যার, জি এর স্যার। আগে ম্যাঙ্গানিজ, সিলিকন, এটা কিন্তু একটা বড় একটা পার্সেন্টেজ স্ল্যাগে চলে যায়, কিন্তু ফসফরাস 100% তোমার চলে যাচ্ছে যে হ্যাঁ, মানে মেটালে চলে যাইতেছে আর কি 100%। মেটালে চলে যাচ্ছে। তাহলে হাই ফসফরাস আমরা আমরা নর্মালি যেটা মনে করি যে স্টিলের জন্য হাই ফসফরাস ভালো না, কম রাখার চেষ্টা করা। তো অতএব এটা একটু ক্রুশিয়াল, কারণ হচ্ছে তুমি যদি যে কোকটা নিচ্ছ সেখানে যদি ফসফরাস বেশি থাকে, ওর যেটা নিচ্ছ সেখানে যদি ফসফরাস বেশি থাকে, প্লাস যেটা নিচ্ছ সেখানেও যদি কিছু ফসফরাস থেকে থাকে, তাহলে দেখা যাবে যে পাঁচটা ঢুকে পড়বে তখন তোমার দেখা যায় পাঁচটা রিমুভ করা একটু কঠিন। এই কারণে যে ব্লাস্ট ফার্নেস যেটা করা হয় সেটা হচ্ছে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে করা হয় ব্লাস্ট ফার্নেসটা। কিন্তু তোমার যেটা হচ্ছে যে এই ফসফরাস যেটা, এটা রিমুভ করতে গেলে তোমার বেসিক এনভায়রনমেন্ট লাগে, কথা কি বুঝছেন না? হ্যাঁ, কিন্তু যেটা যেটা হচ্ছে যে মানে আমরা বেসিক মানে অক্সিডাইজিং অ্যাটমসফিয়ারে মানে থাকতে হয়। অক্সিডাইজ করা লাগবে আর কি পরে আবার হ্যাঁ স্যার। হ্যাঁ সেটাই, আপনি সব রিডিউস বেসিক করতেছে মানে ফসফরাসে। বেসিক মানে অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার, বেসিক মানে অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার তোমার করতে হবে। কিন্তু ব্লাস্ট ফার্নেসটা নর্মালি রিডিউসিং অ্যাটমসফিয়ারে করা হয়, অর্থাৎ যেটা আমরা অ্যাসিডিক অ্যাটমসফিয়ার বলি, অ্যাসিডিক লাইনিং থাকে। এই হচ্ছে তোমার এই জিনিসটা গেল। আজকে আমরা নতুন স্লাইড, যেটা নতুন লেকচার, সেটা আমরা শুরু করছি। এটা আজকে আমরা স্ল্যাগ সম্পর্কে ডিসকাস করবো। স্ল্যাগ এখন যেটা শুরু করছি, এই সবাই কি বুঝেছো আগের যেটা রিডাকশন প্রসেসটা? টোটাল আমরা এখানে আয়রন অক্সাইডের মূলত রিডাকশনটা দেখেছি, তারপর হচ্ছে যে আরো যে আদার্স এলিমেন্ট এসে সিলিকার রিডাকশন দেখছি, ম্যাঙ্গানিজের রিডাকশন দেখেছি, ফসফরাসের দেখলাম। এই এগুলো হচ্ছে বেসিক এলিমেন্ট। সালফারটা আসে, কিন্তু সালফারটা রিমুভ হয়ে যায়। সালফারটা নর্মালি ক্যালসিয়াম অক্সাইড যদি দেখো, ক্যালসিয়াম সালফেট হিসেবে স্ল্যাগে চলে যায়। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো এখন হচ্ছে দেখতে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আজকে আমরা যেটা বলবো যে স্ল্যাগ এর ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। হ্যাঁ, স্ল্যাগ ক্যারেক্টারিস্টিক্সটা বড় একটা ব্যাপার, কিভাবে স্ল্যাগ ফর্ম করে এটা তোমাদের জানা দরকার। তো এটার অবজেক্টিভ হচ্ছে যে কিভাবে স্ল্যাগ, তুমি যদি এটা জানো স্ল্যাগ ফর্মেশন ব্লাস্ট ফার্নেসে কিভাবে হয়, এটার স্ট্রাকচার কি, প্রপার্টিস কি, এই জিনিসগুলো জানা যাবে। আর ক্লাসটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই স্ল্যাগের এবং স্ট্রাকচার, ইলেকট্রোকেমিক্যাল নেচার, তুমি স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন এটা বলতে পারবা। তারপর এটা দেখে তুমি ফার্নেসের পারফরমেন্স কেমন হবে সেটা তুমি স্ল্যাগের অ্যানালাইসিস দিয়ে তুমি করতে পারবা। তারপর তুমি স্ল্যাগ মেটাল রিঅ্যাকশনের কিনেটিক্সটা তুমি ইন্টারপ্রিট করতে পারবা। তো সেজন্য আমরা শুরু করি প্রথমে এটা। তো এর আগে কৌশিক কৌশিকের রোল নাম্বার কত? 46। জি স্যার। 46, এটা তো পড়ে আসার কথা। তোমাদের মধ্যে কে বলবে এটা? স্যার একটা কোশ্চেন স্যার, মানে ওই আপনি কি সিটি নিবেন ওই আগের স্লাইড পর্যন্ত না আরো বেশি পড়ায় পরে? আরো পড়াই করতে থাকি কিছু। মানে সিটিটা তাহলে সিটি নেব। আর একটা যেটা হচ্ছে যে আমি তোমাদের বাবা বলছি যে যে ভাইরা হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে যেদিন আমি যাকে কোশ্চেন করতেছি সেখান থেকে কিন্তু এটা আমি নোট করতেছি। যে পারতেছ বলতে পারতেছ সে 1, আর যে পারতেছ না সে 0। যে 2 ডিজিট আর কি, বাইনারি ডিজিট, কথা বুঝছো? পরবর্তীতে এগুলো সাম হবে। এটাও কিন্তু একটা পরীক্ষা চলতেছে কন্টিনিউয়াস, যে তোমরা রেগুলার পড়ে আসবে। আমি আগে বলছি, রহিম তোমাদেরকে বলছে, ও বি কনসেপ্ট হচ্ছে যে আমি যত ভালো লেকচার দিই, আমরা যত ভালো লেকচার মেটেরিয়াল দিই না কেন, এটাতে কিছু আসা যায় না। স্টুডেন্ট কি শিখতে পারলো সেটা হচ্ছে যে আসা যাওয়ার কথা, এটা হচ্ছে যে ইউজফুলনেস, এটাই আসতে হবে। সেই জন্য আমি ওবি কনসেপ্ট হচ্ছে টিচার কম বলবে, ছাত্র বেশি বলবে, কথা বুঝছো? যাতে ছাত্ররা শিখতে পারে, কথা বুঝছো? জি স্যার, মানে সিটিতে তো মানে হবে আর কি, এই জন্য আর কি জিজ্ঞেস করতেছি, মানে আমার সিটিতে সিটি হবে, একটা সিটি হবে।
মানে সিটি হবে। ওই জন্য আর কি স্যার, ডেটটা কি স্যার 5th উইকের দিকে নেবেন, ওই জন্য আর কি জিজ্ঞেস করতেছিলাম। দেখি না, ক্লাসটা হোক না, ফিফথ তো অনেক দেরি। হ্যাঁ। এটা 4th উইক আর স্যার। আর আর একটা জিনিস হচ্ছে যে এটা কি থার্ড উইক না ফোর্থ উইক শুরু হলো? 4th উইক স্যার, পরেরটা ঠিক 5th উইক, আছে। 5th উইকে না 6th উইকে নিলে আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, এটা বললো নিব। একটা দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে এবার সিটির কোশ্চেন, আগের কোশ্চেন হয়তো ট্রেডিশনাল হবে না, বুঝছো? যেহেতু ওবি, আমাদেরকে প্রতিটা কোশ্চেন তোমার এই ওবি এখানে অ্যাক্রিডিটেশনের জন্য জমা দিতে হবে সিটির। সেখান থেকে হাইয়েস্ট নাম্বার যে পাইছে সেটাও ওই আনসার শিটটাও জমা দিতে হবে। আর একটা হচ্ছে যে লোয়েস্ট নাম্বার পেলো সেটা জমা দিতে হবে, কোশ্চেনটাও জমা দিতে হবে। এগুলাও যখন এভালুয়েট করবে বাইরে থেকে লোকজন এক্সপার্টরা আসবে তখন স্ট্যান্ডার্ড দেখবে কোশ্চেন। অতএব আগে যেরকম ডেফিনেশন চেয়ে ফেলছি, আগে ডেসক্রাইব করতে বলছি, এখন এটা না, এখন একটু তোমার চিন্তা ভাবনা করে লিখতে হবে, ইনডিরেক্ট কোশ্চেন আসবে সিটিতে। কথা কি বলছো কিনা সবাই? জি স্যার। ট্রেডিশনাল কোশ্চেন তোমরা এখন মাথা থেকে এটা বের করে ফেলো। স্যার এটা কি সিটিতেও? সিটিতেও, এটা সিটিতেও ছোট হবে কোশ্চেন, কিন্তু টেকনিক্যাল কোশ্চেন হবে। ডিরেক্ট তোমাকে ডেফিনেশন জানতে চাওয়া হবে না, ডিরেক্ট কতগুলো পয়েন্ট জানতে চাওয়া হবে না, ডিরেক্ট তোমার ফ্যাক্টর জানতে চাওয়া হবে না। কোশ্চেন করা হবে যে তুমি জানো জিনিসটা, তুমি চিন্তা করে এটা লিখতে হবে। ইনডিরেক্ট কোশ্চেন চাওয়া হবে। কথা কি বুঝছো? তোমার ভালো পড়া থাকলে দেখা যাবে যে তুমি পারবা, ইজি হবে কোশ্চেন, ইজি হবে, কিন্তু একটু টেকনিক্যাল হবে কোশ্চেন। ঠিক আছে, এটার জন্য তোমরা ওইভাবে করে পড়বা। সবকিছু সব সাবজেক্টেই তোমরা এইভাবে পাবা। এবার এখন এটা কে বলবা দেখি? স্যার আমি বলতে চাচ্ছিলাম। আমি কত রোল নাম্বার? স্যার নির্ঝর, রোল 20। রোল 20 বলো। তো আমরা রোল 20 কি গত ক্লাসে বলছি না? জি স্যার। না তাহলে তুমি বলো না, গত ক্লাসে যারা পড়ে নাই পরে তোমরা বলবা দেখি। আমি বলি রোল 9 আছে নাকি? রোল 9 যারা এখানে রেসপন্স করবে না তাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি। রোল 9 নাই, প্রেজেন্ট 9। আর পার্মানেন্ট অ্যাবসেন্ট হলে কৌশিক বলবা। জি স্যার, আমার অ্যাবসেন্ট না স্যার, হলে স্যার বলতাম স্যার। আচ্ছা ঠিক আছে, তো বললো আমাকে। হ্যাঁ, রোল 15 আসো, রোল 15 স্যার। তুমি বলতে পারবা? জি স্যার বলতে পারবো, তবে বেশি ব্যাখ্যা করতে পারবো না আর কি। বলো, এর আগে বলতে পারো নাই, আমার এখানে নোট আছে তো। আজকে কিছু বলো, একটা ডিজিট আসুক। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, তো এগুলো হচ্ছে মানে ওর যেটা আছে ওর মধ্যে থাকে মেটাল আর ইম্পিউরিটি অক্সাইডস, যেটাকে আর কি গ্যাং বলা হয়। এখন গ্যাংকে হচ্ছে যে স্ল্যাগের মাধ্যমে রিমুভ করা হয়। এরপর হচ্ছে ইম্পিউরিটিস ইন আয়রন ওরস এন্ড কোক অ্যাশ আর অ্যাসিডিক সিলিকা এন্ড অ্যালুমিনা। এখন ফ্লাক্স হচ্ছে লাইম এবং ম্যাগনেসিয়াম মিশ্রণ। আর মানে এই কি বুঝছো? ইম্পিউরিটিস মানে যেগুলা আয়রন এবং কোকে থাকে, কোক অ্যাশে থাকে, সেটা কি অ্যাসিডিক সিলিকা, মানে এটা সিলিকা এবং অ্যালুমিনা দুটোই অ্যাসিডিক আর কি, কথাটা বলতেছি। হ্যাঁ, তারপর ফ্লাক্স হচ্ছে লাইম এবং ম্যাগনেসিয়াম, এই দুটো মিলে আর কি ফ্লাক্স। এটা কি বেসিক না অ্যাসিডিক? এগুলা লাইম আর ম্যাগনেসিয়াম কি বেসিক না অ্যাসিড? বেসিক স্যার, এগুলা বেসিক। তারপর এবার আছে হচ্ছে আদার কম্পোনেন্টস, এগুলো হচ্ছে 5% এর কম থেকে, যেমন ফেরাস অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড, সালফার এবং আদার্স। এবার হচ্ছে জি স্যার, এবার হচ্ছে স্ল্যাগের স্ট্রাকচার। এখন যে লিকুইড স্ল্যাগ হচ্ছে হোমোজেনাস মেডস অফ অক্সাইডস অফ সিলিকন এন্ড আদার এলিমেন্টস এন্ড পসেস ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। অর্থাৎ লিকুইড স্ল্যাগে যে সিলিকনের মেল্ট থাকে, সিলিকন অক্সাইডের মেল্ট থাকে এবং এটা ইলেকট্রিক্যাল প্রপার্টি মানে আছে এটার স্ল্যাগের। সবাই তো বুঝছো, তুমি তো ভালোই বুঝছো। হ্যাঁ, তুমি বললে একটু চেষ্টা করো, তোমরা সবাই পারো, শুধু একটু দেখে আসা, একটু পড়ার ইচ্ছা, একটু কঠিন কিছু না, তো দেখে দেখে বলবো। আর না পারলে তো আমি এক্সপ্লেন করতেছি, আর না পারলে তোমার আরেক বন্ধু বলে দিবে, শুধু দেখে। এই শোনো, তোমরা যদি কেউ যদি না পারো, অন্যরা চুপ থাকবা না, অন্য যে একজন বলবা যে জানা থাকবে, কথা বুঝছো? তোমাদের ভিতরে ইন্টারাকশন হোক, আর এর মাঝে আরো ক্লিয়ার করা রাখলে আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? হ্যাঁ, এটা বলতে পারবা? এটা জি স্যার পারবো। বলো। এখানে হচ্ছে যে সলিড সিলিকা ক্রিস্টাল স্ট্রাকচার এবং যে মল্টেন সিলিকার স্ট্রাকচার দেওয়া আছে। তো যেটা হচ্ছে ক্রিস্টালাইন সিলিকার স্ট্রাকচার, সেটা হচ্ছে অনেকটা কি যে হেক্সা, মানে কি বলে এটাকে, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল স্যার, টেট্রাহেড্রাল। আর এখানে হচ্ছে যে সিলিকন, একটা সিলিকনের সাথে দুইটা করে অক্সিজেন থাকে এবং এবং
সিলিকন অ্যাটমের হচ্ছে চার্জ থাকে, এবং প্রতিটা টেট্রাহেড্রনে সিলিকনের হচ্ছে এই যে সিলিকন অক্সাইড, এটা চার্জ হচ্ছে 4 নেগেটিভ। এবং সলিড সিলিকা এবং যেটা মল্টেন সিলিকা, এদের স্ট্রাকচারটা একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে মল্টেন সিলিকা স্ট্রাকচার এটা একটু ডিস্টর্টেড, এবং এই যে মোস্ট অফ দ্য কর্নার রিমেন্স শেয়ার। অর্থাৎ এই যে মেন জিনিস হলো যে ক্রিস্টালাইন এবং মল্টেন সিলিকা এদের এই যে যেটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যে ডিফারেন্স, সেটা আর কি মেনলি এখানে দেখানো হয়েছে। মানে এখানে যেটা হচ্ছে যে প্রথম অ্যাটম গুলা ছিল স্ট্রাকচারে দেখে, অক্সিজেন হচ্ছে যে হোয়াইট অ্যাটম গুলা আর সিলিকন হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ জি স্যার। তো এটা ঠিক আছে, তোমার বলাটা ঠিক আছে। এখন যেটা হচ্ছে যে এটাকে আরেকটু সংক্ষেপে গুছিয়ে কে বলতে পারবা? আমি বলি না, রোল 19 আছে তো? 19? জি স্যার, রোল 19 আছে। কি নাম তোমার? স্যার সাজ্জাদ। সাজ্জাদ, তুমি কি শুনেছো যে কি বলছো? জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, তাহলে আরেকটু গুছিয়ে বলো তো দেখি। প্রথম বলবো এখানে স্যার আরেকটু গুছিয়ে বলবো। এখানে দুইটা একটু বলো। জি স্যার। স্যার এখানে সলিড সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড আর হচ্ছে মোল্টেন সিলিকার দুইটা স্ট্রাকচার দেখানো হয়েছে, যেখানে সলিডে মানে স্ট্রাকচারটা ওয়েল ফর্মড আর হচ্ছে একটু ডিস্টর্টেড হচ্ছে মোল্টেন সিলিকাটাই। আর এখানে স্যার বেশিরভাগ কর্নার গুলো হচ্ছে মানে ডিস্টর্টেড হলেও বেশিরভাগ কর্নার গুলো হচ্ছে শেয়ার করা, এইটা আর কি বুঝাইছে ওখানে। আর স্যার এইসব দিস না, তোমরা তো স্ট্রাকচারটা বুঝতে পারছো তাই না? মানে এখানে যা বলা আছে এটা ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। বুঝছো? স্যার স্ট্রাকচারটা আরেকটু বললে ভালো হয়, স্ট্রাকচারটা খালি জাস্ট আমি ফিগারটা একটু বুঝলে ভালো হয় স্যার। ফিগারটা যেটা বলা হচ্ছে সিলিকন অক্সাইডের তোমার মলিকুলার স্ট্রাকচারটা কি, মলিকুলগুলো কিভাবে তোমার লেটিসে বসে আছে সেটা দেখো। স্যার আমি বলি, বলো বলো বলো। স্যার 33। হ্যাঁ বলো স্যার। এখানে আমরা ছবি থেকে যেটা দেখতে পাচ্ছি যে সিলিকন ডাইঅক্সাইডটা যখন সলিড থাকে তখন যে মানে প্রত্যেকটা মানে 2D প্লেন গুলাতে আমরা দেখছি যে হেক্সাগোনাল শেপ, হ্যাঁ হেক্সাগোনাল শেপ গুলো হচ্ছে সব মানে ইউনিফর্ম। আর মোল্টেন যখন হয় তখন হেক্সাগোনাল শেপ গুলো ডিস্টর্টেড হয়ে থাকে। বাট কর্নার বলতে যেটা বোঝাচ্ছে যে দুইটা সিলিকন একটা মানে পাশাপাশি দুটা সিলিকন একটা কমন অক্সিজেন দিয়ে কানেক্টেড থাকে। মানে এই যে লেখা আছে যেমন যে একটা সিলিকন মানে একটা অক্সিজেন দুটা সিলিকনের সাথে বন্ড করে, আর একটা সিলিকন হচ্ছে চারটা অক্সিজেনের সাথে বন্ড করে। কর্নার বলতে বোঝাচ্ছে যে অক্সিজেন কর্নার গুলো যেটা দুটা সিলিকনের সাথে থাকে কানেক্টেড থাকে, এগুলা হচ্ছে করে না, ব্রেক করে না, এগুলা কানেক্টেড থাকেই, বাট মানে বন্ড গুলো একটু স্ট্রেচ বা কন্ট্রাক্ট করে হেক্সাগোনাল শেপ গুলো ডিস্টর্টেড হয়ে যায়। কথা বুঝছো কিনা? এটা তো আরো ক্লিয়ার হওয়ার কথা, সবাই বুঝছো এখন? জি স্যার। মানে জি স্যার। সলিড সিলিকার স্ট্রাকচারটা দেখো এরকম। এখন তো এটা যখন মোল্টেন স্টেজ যাবে সিলিকাটা, তখন জাস্ট তোমার কর্নার গুলা এখানে একটা একটার সাথে লেগে থাকবে, কিন্তু এটা একটু ডিস্টোর্টেড হয়ে যাবে। এখানে যেরকম তোমার স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো বলো স্যার সলিড সিলিকা আর মোল্টেন সিলিকার মধ্যে মানে এখানে আমি মানে চিত্র থেকে যেটা দেখতেছি মোটামুটি প্রত্যেকটা কর্নারই মানে দুইটা ক্ষেত্রে শেয়ার্ড কথাটা, হ্যাঁ অ্যাটাচড হবে। এখন ঘটনা হচ্ছিল শেয়ার্ড হবে কিন্তু তাদের ইয়াটা শেপটা চেঞ্জ হবে, ডিস্টোর্টেড হয়ে যাবে। তাহলে স্যার এখানে শেয়ার্ড কথাটা মানে বিশেষভাবে আসলো যে শেয়ার্ড মানে রিমেন শেয়ার্ড মানে এখানে সলিডও শেয়ার্ড অবস্থায় আছে, লিকুইডে তোমার শেয়ার্ড অবস্থায় থাকবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ডিস্টোর্টেড, কিন্তু ডিস্টোর্টেড তুমি দেখো, দুটো দেখো ডিস্টোর্টেড হয়ে যাবে, কিন্তু ছুটবে না। একটা মানে সবগুলো একটা অ্যাটাচ থাকবে, কর্নার কোনো গ্যাপ থাকবে না, কোনো গ্যাপ থাকবে না, এটা ছুটে যাবে না, চেইনটা ছুটে যাবে না। তুমি যদি মনে করো চেইন ছুটে থাকবে না, চেইনটা তোমার ছুটা মানে কি চেইন। এরপরে স্লাইডে যাই, এটা কে বলবা? ওইটা যখন করছো এটা সহজ হয়ে যাবে। রোল 44 রোল 44 রোল 44 বলো। এখানে যে আমাদের হানিফ শুধু বলতেছে, তোমরা যদি কথা বোঝা যাচ্ছে আটকাই গেছে না তোমরা বুঝো। হ্যাঁ বলো বলো। স্যার এখানে যে আমাদের এই সিলিকন অক্সাইডের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা ভাঙার জন্য আমরা ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড যোগ করব মোল্টেন সিলিকনে। তো এখানে হচ্ছে আমাদের যে সিলিকন আর অক্সিজেনের মধ্যে অ্যাকচুয়ালি একটা অ্যাট্রাকশন ফোর্স আছে, এই ফোর্সটাই হচ্ছে
সিলিকন অক্সাইডের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা হচ্ছে ভাঙতে সহযোগিতা করবে, যে ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড যে অক্সিজেন আছে ওইখান থেকে আর কি অক্সিজেনটা এসে এক সিলিকনের সাথে যুক্ত হবে। তো এখানে আমার এই 2.43 তে যে রিঅ্যাকশনটা দেখাইছে অ্যাকচুয়ালি যে একটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে শেয়ার্ড আছে, আর ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, ক্যালসিয়াম অক্সাইড থেকে একটা অক্সিজেন সিলিকন মানে SiO যেটা মানে একটা অক্সিজেন আর দুইটা সিলিকন যেটা অ্যাড আছে, এখান থেকে একটা বন্ড ব্রেক হয়ে যাবে, তাহলে একটা সিলিকন অক্সিজেন একটা বন্ড থাকবে আর সিলিকন একটা খালি হয়ে যাবে। এই খালি সিলিকনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড থেকে একটা অক্সিজেন নিবে, অক্সিজেন নিয়ে সেও মানে একটা অক্সিজেন আর সিলিকনের বন্ড তৈরি করবে, আর ক্যালসিয়াম 2+ হচ্ছে আলাদাই থাকবে। তো এরকম করে হচ্ছে এই বন্ড গুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাবে, সিলিকন অক্সাইডের মধ্যে যেই কন্টিনিউয়াস যে বন্ডটা, এই বন্ড গুলো হচ্ছে ব্রেক হয়ে যাবে। মানে বুঝছো কিনা তুমি? মাঝখানেটা হয়তো অত বোঝা যাচ্ছে না, এটা অত ইম্পর্টেন্ট না, এটা আর এটা কম্পেয়ার করো তাহলে বোঝা যাবে। এখানে কি হচ্ছে, এখানে যে কন্টিনিউয়াস যে বন্ডটা আছে এটা হ্যাঁ, হচ্ছে এটা ব্রেক হয়ে ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করার আগে এইভাবে থাকবে। হ্যাঁ, যখন ও যেটা বললো ক্যালসিয়াম অক্সাইড যখন অ্যাড করতেছে তখন কি হয়ে যাবে, মাঝখানে এই ক্যালসিয়ামটা ঢুকে পড়ে তখন এটাকে সেপারেট করে দিবে, এই চেইনটাকে ভেঙে দিবে, এই কন্ডাক্টর শেয়ারটা সে কি করবে, ভেঙে দিবে। ভেঙে দিয়ে তখন এই ক্যালসিয়ামটা তখন এইভাবে আলাদা করে দিবে, এই যে এই পাশে দেখো। সবাই বুঝছো কিনা? তাহলে তুমি যদি সিলিকার স্ট্রাকচার, তাহলে ক্যালসিয়াম অক্সাইড তোমরা এর আগে পড়ে আসছো যে ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করলে সিলিকা ক্যালসিয়াম সিলিকেট ফর্ম করে এটা স্ল্যাগ হয়ে যায়। এখন কিভাবে হয় সেটা বুঝতে পারছো? আবার রিপিট করলে ভালো হয় মানে ক্লিয়ার হয় না আচ্ছা, ফিগারটা থেকে। ফিগার থেকে আবার কে ক্লিয়ার করবে একটু ভালোভাবে? আমি বলতে চাই স্যার। আমি কে? রোল নাম্বার স্যার রোলেক্স স্যার। রোলেক্স বলো। আচ্ছা, সো এখানে হচ্ছে টেট্রাহেড্রাল শেপের আমরা যদি একটা 2D ক্রস সেকশন দেখি তাহলে হচ্ছে এরকম একটা ত্রিভুজের মতো যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের হচ্ছে কি নরমাল টাইপ, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করার আগে। সো ক্যালসিয়াম অক্সাইডটা যখন কর্নারে যাবে, যেখানে একটা হচ্ছে একটা সিলিকন, যেখানে একটা অক্সিজেন দিয়ে দুইটা সিলিকন কানেক্টেড, সো ওইখানে ক্যালসিয়াম অক্সাইডের একটা এক্সট্রা অক্সিজেন যখন যাবে, সে সে দুইটা সিলিকনকে আলাদা আলাদা দুইটা অক্সিজেন নিতে হেল্প করবে, আর মাঝখানে ক্যাটায়ন হিসেবে ক্যালসিয়াম আয়নটা থেকে যাবে। সো এই চেইনটা ব্রেক হয়ে গেল। জাস্ট এরকম অসংখ্য চেইন থাকলে অসংখ্য চেইন ব্রেক হয়ে ছোট 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 সিলিকন ডাইঅক্সাইড হবে অ্যাকচুয়ালি, মানে চেইন শেপটা আর থাকলো না, এভাবে ভেঙে যাবে। আমরা যখন ডলোমাইট বা ক্যালসিয়াম অক্সাইড যখন অ্যাড করব তখন এরকম সিলিকন অক্সাইডটা ভেঙে যাবে। সবাই বুঝছো? এটা তো ক্লিয়ার হয়ে গেছে না? যেমন এই ফর্মে আসো, এখন তো সুন্দরভাবে আরো এটা এক্সপ্লেইন করে দিল। সবাই বুঝছো? আমার বুঝার কথা এই দেখো লাস্টে কিন্তু এখানে দেখো বলছে যে ফাইনালি বলছে নো তোমার যখন এটা সাবস্টেন্সিয়াল পরিমাণ বা সাফিসিয়েন্ট পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড অথবা ম্যাগনেসিয়াম অ্যাড করবে, দেখা যাবে যে আর কোনো সিলিকাই শেয়ার্ড অবস্থা নেই, সবগুলো ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। এখন এটার জন্য কি হবে, স্টোকিওমেট্রিক রেশিও যেটা কম্পোজিশন হওয়া লাগবে, বলা হচ্ছে সিলিকা আর এটার রেশিও 2 টাইমস হবে। ক্যালসিয়াম অক্সাইড সিলিকা যদি 2 টাইমস অথবা ম্যাগনেসিয়াম অক্সাইড যদি 2 টাইমস দাও সিলিকা, তখন দেখা যাবে যে আর কোনো সিলিকা শেয়ার্ড অবস্থায় থাকবে না, দুটো আরেকটার সাথে সেপারেট হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল হয়ে যাবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন আসো যে তাহলে এটুকু যদি হয়, এখন আমরা যেটা দেখতেছি এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বললাম স্ল্যাগের স্ট্রাকচার, স্ল্যাগের প্রপার্টিটা, তার নেচারটা আমরা দেখলাম। এটা মাথায় রাখো, এই যে এটা ভেঙে যাওয়ার পরে কি হয় সেটা আমরা পরের স্লাইড গুলোতে আসবো, এখানে না আরো পরে আসবো। এখানে আবার একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল নেচার অফ স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন। এটা কি বলবা? স্যার আমি বলবো স্যার, আমি বলতে চাই। আচ্ছা স্যার আমি বলবো। হ্যাঁ তোমরা বলবা। আচ্ছা আমি নিজে একজনকে বলি, দেখি যারা এর আগে কখনো বলা টলে না, আমি কিছু দেখতেছি আমার রেকর্ড দেখে। রোল 30 আছো? 30? হ্যাঁ 30। জি স্যার আছি। হ্যাঁ এর আগে মনে হয় তোমাকে জিজ্ঞেস করা হলো। হ্যাঁ পারবা তুমি এটা? জি স্যার। হ্যাঁ বলো স্যার। এখানে তো স্ল্যাগ আর মেটালের মধ্যে ভালো নাম কি? ওকে স্যার। তো এখানে আর কি স্ল্যাগ আর মেটাল ভালো নামই ত্রয়ী। আচ্ছা স্যার এখানে স্ল্যাগ আর মেটালের মধ্যে যে রিঅ্যাকশনটা সেটা দেখাইছে। মেটাল এমনিতে নন পোলার, কিন্তু মোল্টেন স্ল্যাগের মধ্যে আয়নিক মানে পোলারিটি আছে, যেমন সিলিকনের ওখানে প্লাস চার্জ, অক্সিজেনের ওখানে নেগেটিভ চার্জ, এটাই। তো ফার্স্টে দেখাইছে যে
মেটাল থেকে স্ল্যাগে হচ্ছে এলিমেন্ট ট্রান্সফার হতে পারে অ্যানোডিক রিঅ্যাকশনের মাধ্যমে। যেমন এখানে দেখানো হয়েছে যে মেটালের মধ্যে যে সলিড ম্যাঙ্গানিজ থাকে সেটা হচ্ছে অক্সিডাইজড হয়ে ম্যাঙ্গানিজ 2+ আয়ন হচ্ছে 2 ইলেকট্রন ছেড়ে দিয়ে ও হচ্ছে স্ল্যাগে চলে যাচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড হিসেবে। তো এই একটা অ্যানোডিক রিঅ্যাকশন হচ্ছে, এটাকে নিউট্রাল করার জন্য একটা ক্যাথোডিক রিঅ্যাকশন হতে হবে। তো ক্যাথোডিক রিঅ্যাকশন হলে স্ল্যাগ থেকে কোনো এলিমেন্ট মেটালের মধ্যে ট্রান্সফার হতে পারে। যেমন এখানে দেখানো হচ্ছে স্ল্যাগ থেকে আয়রনের ট্রান্সফার হয়েছে মেটালের মধ্যে। স্ল্যাগে যদি আয়রন অক্সাইড থাকে সেটা হচ্ছে রিডিউস হয়, আবার আয়রন মেটালের মধ্যে ট্রান্সফার হবে এরকম। তো 2.47 আর 2.48 বিক্রিয়া হচ্ছে ওই অ্যানোড আর ক্যাথোডিক রিঅ্যাকশনটাকেই একসাথে দেখানো হয়েছে। মানে ফার্স্ট ব্র্যাকেটে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে যে স্ল্যাগ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ফার্স্ট তোমরা ক্লিয়ার ব্র্যাকেটে কিনা স্ল্যাগের জাস্ট মধ্যে অ্যানোডিক? তাহলে এই যে স্ল্যাগ মেটাল ইন্টারঅ্যাকশন তো বুঝতে পারছো, এখানে ম্যাঙ্গানিজের সাথে মানে বোঝাচ্ছে যে মানে মেটালের সাথে স্ল্যাগের ইন্টারঅ্যাকশনে কিভাবে তোমার ওই মেটালটা একটা মেটাল স্ল্যাগে যাচ্ছে আর একটা কি হচ্ছে তোমার ইয়েতে মেটালে ঢুকে পড়ছে, অর্থাৎ লিকুইড আয়রন। এটা তো সবাই বুঝছো? জি আচ্ছা, স্যার। আমি নেক্সট স্লাইডে যাই। এটা বলো, কন্টিনিউ করো। রুল 13 এখানে হচ্ছে আরো অনেকগুলো রিঅ্যাকশন দেখাচ্ছে যে মেটালের মধ্যে আরো অনেক এলিমেন্ট আছে যাদের সেম ভাবে ট্রান্সফার হতে পারে। এখানে কার্বনের দেখাইছে। ফার্স্টে হচ্ছে মেটালের মধ্যে থাকা যে কার্বন, আয়রনের মধ্যে কার্বন, সেটাও হচ্ছে আপনার স্ল্যাগের মধ্যে চলে যেতে পারে। এটা হচ্ছে একটা হাফ রিঅ্যাকশন। এটা যে মানে ফুললি যে রিঅ্যাকশন সেটা কি সিলিকনের রিঅ্যাকশনে দেখানো হয়েছে। তো 2.49 ওই হাফ রিঅ্যাকশনটা দেখানো হচ্ছে কার্বনের অক্সিডেশন রিঅ্যাকশনে। এরপরে হচ্ছে সালফারের রিঅ্যাকশন আছে 2.50 তে। সালফার হচ্ছে আপনার কি বলে মেটাল থেকে হচ্ছে স্ল্যাগে ট্রান্সফার হয়ে যেতে পারে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তারপর সিলিকন সেম ভাবে স্ল্যাগে ট্রান্সফার হতে পারে, অ্যালুমিনিয়াম সেম ভাবে হচ্ছে স্ল্যাগে ট্রান্সফার হতে পারে। আর মানে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে যে এলিমেন্টস কোথায় মেটাল থেকে কিভাবে স্ল্যাগে যাচ্ছে এই জিনিসটা। আর স্যার এইগুলো ঠিক আছে 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘটবে, কারণ তার উপরে আর কি মোটামুটি সবই লিকুইড স্টেটে থাকে এই জন্য। আর ইম্পর্টেন্ট এলিমেন্টস এখানে বলছে আয়রন, ম্যাগনেসিয়াম, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার। তো এদের আর কি আয়রনের প্রপার্টির উপরে একটু বেশি ইফেক্ট আছে। যেমন ম্যাঙ্গানিজ হচ্ছে অনেক হার্টেনিং ইফেক্ট দেয়, আর সালফার মনে হয় একটু ব্যাড ইফেক্ট করে এরকম। সিলিকনের এটা ঠিক খেয়াল নেই। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট দেখে তিনটা রিঅ্যাকশনের পরে দেখানো হয়েছে। তো ফার্স্টে সিলিকনের রিঅ্যাকশনটা দেখা হয়েছে, যেটা হচ্ছে সিলিকন অক্সাইড হিসেবে যেটা স্ল্যাগে থাকে সেটা হচ্ছে রিডিউস হয়ে আমার মেটালের মধ্যে চলে আসতে পারে। তো আচ্ছা শোনো, সিলিকনের যেটা আরেকজন বলে রোল 43 আছে 43 রোল 43 আছে খুশি স্যার অ্যাবসেন্ট। আচ্ছা রোল 25 স্যার আছো তুমি? আছি। সিলিকনের রিঅ্যাকশন এটা বলতে পারবা? স্যার বলো। এখানে স্যার মোটামুটি হ্যাঁ বলো। স্যার এখানে সিলিকা যেটা সেটা কার্বন দ্বারা রিডাকশন করা হয়েছে। রিডাকশন করে সিলিকা থেকে সিলিকন আর কার্বন মনোক্সাইড প্রডিউস হয়েছে। নেক্সটে হচ্ছে স্যার আমি তো ফোনে স্লাইডটা ভালো ছোট হয়ে আছে। স্যার নেক্সটে হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন রিয়েক্ট করছে, দেন আবার হচ্ছে কার্বন মনোক্সাইড আর 4টে ইলেকট্রন প্রডিউস হয়েছে। আর সিলিকন 4+ মানে ক্যাটায়ন যেটা, সেটা ওই 4টে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে নিউট্রাল সিলিকাতে কনভার্ট হয়েছে। এই সিলিকাটা কোথায় যাচ্ছে, স্ল্যাগে না মেটালে? স্যার সিলিকা তো আমাদের স্ল্যাগে থেকে ওখান থেকে মেটালে তার কথা। হ্যাঁ মানে এটা কোথায় যাচ্ছে, এটা মেটালে যাচ্ছে সিলিকাটা, এই সিলিকাটা, তাই না? তারপর এটা বলো, এই দুটোকে অ্যাড করে তারপরে হচ্ছে দুটো রিঅ্যাকশনকে অ্যাড করে ফুল রিঅ্যাকশনটা দেখানো হয়েছে যোগ করে আর কি। এখন এখানে বলো এটা পারবা এটা
এটা একই জিনিস, একই জি স্যার একই। স্যার ওখানে সিলিকনের জায়গায় হচ্ছে ম্যাঙ্গানিজ চলে আসছে আর কি, আর প্রথম দিকে রিঅ্যাকশন গুলাতে। রিঅ্যাকশনটা বুঝতে পারছো? বুঝা যাচ্ছে? জি স্যার, মানে ম্যাঙ্গানিজ আর তো ক্যাটায়ন হিসেবে দুইটা ইলেকট্রন ছিল, সো দুইটা ইলেকট্রন একসেপ্ট করে নিউট্রাল ম্যাঙ্গানিজ হয়েছে। দেন তোমরা বুঝতেছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তারপর মানে এখানে কিভাবে স্ল্যাগ, আমাদের টাইটেলটা কি ছিল? স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন। স্ল্যাগ মেটাল রিঅ্যাকশনে এখানে যেটা কিভাবে তোমার লিকুইড মেটাল আয়রনের মধ্যে তোমার এই অন্যান্য যে আয়রন ছাড়া অন্যান্য জিনিসগুলো এটা রিঅ্যাকশন, তাই না? ম্যাঙ্গানিজের সাথে এখানে দেখো এই যে দুটো স্নান করে দিলে তখন ম্যাঙ্গানিজ অক্সিজেন অক্সিডাইজ হলো ম্যাঙ্গানিজ অক্সাইড ইন স্ল্যাগ। এরপর এটা কার্বন দ্বারা রিডিউস হলো, ম্যাঙ্গানিজ যেটা সেটা মেটালের ভিতরে লাগে। এটাকে তোমার আরেকটা ইকুয়েশনে দেখানো হলো সিলিকনের মাধ্যমে, যে সিলিকনের সাথেও মেটালের সিলিকনের সাথেও কোনো ম্যাঙ্গানিজের রিঅ্যাকশন হতে পারে, সেই জিনিসটা দেখানো। তার মানে এখানে ম্যাঙ্গানিজ যখন আয়রনে যাচ্ছে সেটা দুইভাবে যেতে পারে, মানে দুটো রিঅ্যাকশনের মাধ্যমে। একটা হচ্ছে কার্বনের মাধ্যমে আর একটা হচ্ছে সিলিকনের মাধ্যমে। কার্বন ইন মেটাল, কার্বন ইন সিলিকন, দুটার মাধ্যমে সে রিডিউস হবে ম্যাঙ্গানিজ অক্সাইড। ম্যাঙ্গানিজ অক্সাইডটা রিডিউস হয়ে ম্যাঙ্গানিজটা মেটাল। এখানে এটা পার্থক্য। সালফার, এটা কি বলবা? না না, শক্ত যাবে না। এই যে তুমি ফ্লাক্সিং মেটেরিয়াল কিছু না, তুমি ফ্লাক্সিং মেটেরিয়াল অল্প কিছু যাবে। স্ল্যাগ মেটাল রিঅ্যাকশনে তোমার স্ল্যাগের সাথে মেটালের যে তোমার ইন্টারফেস আমরা দেখবো, কাইনেটিক্স করবো স্ল্যাগ মেটাল, স্ল্যাগের কাইনেটিক যখন করবো স্ল্যাগ মেটাল রিঅ্যাকশনে, তখন আমরা দেখবো ইন্টারফেসে যে স্ল্যাগ থাকবে, সেই স্ল্যাগ থেকে ধরো এটা কি বলবো তুমি, ক্যালসিয়াম ম্যাঙ্গানেট বা ক্যালসিয়াম অক্সাইড যখন দিলে ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে ক্যালসিয়াম ম্যাঙ্গানেট যদি হয়, পুরো সপ্তাহ হবে না। ক্যালসিয়াম ম্যাঙ্গানেটের যে অংশটা মেটালের ইন্টারফেসে থাকে, সেখান থেকে কিছু ট্রান্সফার হয়ে যাবে রিঅ্যাকশনের মাধ্যমে। কথা কি বুঝছো? তো বেশিরভাগই চলে যাবে হচ্ছে তোমার স্ল্যাগে। তারপর সালফারের রিঅ্যাকশনটা বলো, সালফারের রিঅ্যাকশনটা শেষ করো। রোল 25, রোল 25 শুনতে পাচ্ছ? জি স্যার। সালফারটা তো সালফারের ক্ষেত্রে শুরুতে হচ্ছে কার্বন আর অক্সিজেন অ্যাড হয়ে কার্বন মনোক্সাইড হয়েছে, আর দুটো ইলেকট্রন প্রডিউস হয়েছে। ওই দুইটা ইলেকট্রনই হচ্ছে সালফার একসেপ্ট করে সালফার অ্যানায়ন হয়েছে। তারপরে দুটো রিঅ্যাকশন অ্যাড করে টোটাল রিঅ্যাকশনে হচ্ছে সালফার প্লাস কার্বন প্লাস অক্সিজেন প্লাস টু সালফারের অ্যানায়ন প্লাস কার্বন মনোক্সাইড, সালফার কম্পাউন্ড হয়েছে। স্ল্যাগে চলে যাচ্ছে জিনিসটা। মোটামুটি এটা হচ্ছে তোমার এতক্ষণ আমরা যেটা বললাম যে স্ল্যাগ মেটাল রিঅ্যাকশনে কিভাবে তোমার স্ল্যাগের মধ্যে যাচ্ছে, কিভাবে মেটালের মধ্যে যাচ্ছে, এই জিনিসটা তোমরা দেখলাম। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট, আগে আমার সিলিকার যে স্ট্রাকচার আছে সেখানে কিছুটা তুমি কোরিলেট করতে পারবা। স্ল্যাগ বেসিসিটি এটা ইম্পর্টেন্ট একটা জিনিস ফর দ্য আয়রন প্রোডাকশন, এবং শুধু আয়রন না, তোমার স্টিল প্রোডাকশন ক্ষেত্রে। এখন প্রথম তাহলে তোমাদের স্ল্যাগ বেসিসিটি কি, এটা ডেফিনিশনটা আগে জানতে হবে। এটা কি এক্সপ্লেইন করবা? স্যার আমি বলতে আমি জিজ্ঞেস করি দেখি যে কখনো এখনো বলনি এরকম কিন্তু দেখি। স্যার আমি বলি না আগে কখন। তুমি কত রোল নাম্বার কত? স্যার রোল 4। রোল 4 বলো। স্যার এখানে অ্যাসিডিক অক্সাইড হচ্ছে ওই অক্সাইডগুলো যেগুলো অক্সিজেন অ্যাকসেপ্ট করে, তার মানে হচ্ছে যেগুলো হচ্ছে অক্সিডাইজিং, ওগুলা হচ্ছে মানে যেসব অক্সাইড হচ্ছে অক্সিডাইজিং সেগুলো হচ্ছে আপনার অ্যাসিডিক অক্সাইড, সিলিকন আর অ্যালুমিনিয়াম অক্সাইড। সিলিকা আর অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। বেসিক অক্সাইড হচ্ছে যেগুলা, সেগুলো হচ্ছে আপনার অক্সিজেন যেগুলো ডোনেট করে, অর্থাৎ যেগুলো হচ্ছে রিডাকশন, ওগুলো হচ্ছে বেসিক অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড। এখন কথা হচ্ছে যে স্ল্যাগ তৈরি হবে, যে সিলিকন অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যেসব স্ল্যাগ, এসব স্ল্যাগটা হচ্ছে আপনার বেসিসিটি হবে, মানে বেসিক হবে কি অ্যাসিডিক হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার যে স্ল্যাগের যে মানে রেশিও, যেটা মানে ওয়েট রেশিও। ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন অক্সাইড থাকে,
তাহলে যদি ক্যালসিয়াম অক্সাইডের যদি ওয়েট রেশিও বেশি হয়, তার মানে হচ্ছে টোটাল স্ল্যাগ হবে বেসিক, অর্থাৎ মানে 1 এর চেয়ে যদি বড় হয় তার মানে হচ্ছে সেটা হবে বেসিক স্ল্যাগ। আর যদি ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হয়, জি স্যার, 1 এর চেয়ে যদি বড় হয় স্যার তাহলে বেসিক স্ল্যাগ হবে। হ্যাঁ, মানে বেসিসিটি অফ স্ল্যাগ, একটা হচ্ছে যে স্ল্যাগের বেসিসিটি কি, তা আমরা তোমরা শিখলাম কি, টোটাল অ্যামাউন্ট অফ বেসিক অক্সাইড ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ কি, অ্যাসিডিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড, অ্যাসিডিক অক্সাইড যা আছে। তো এখানে যদি ক্যালসিয়াম অক্সাইডের সিলিকা থাকে দুটো রেশিও হবে, যদি সেখানে তুমি ম্যাগনেসিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড মানে থাকে টোটাল সবগুলা যতগুলা বেসিক অক্সাইড থাকে সবগুলা বেসিক এখন অক্সাইড দেখো হচ্ছে স্যার ভিসকোসিটিটা তোমার স্ল্যাগ ফরমেশনের জন্য এবং স্ল্যাগ সেপারেশনের জন্য এবং স্ল্যাগ মেটাল ইন্টারঅ্যাকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিসকোসিটি বাড়লে এই তোমার কোনো একটা লিকুইডের ভিসকোসিটি বেড়ে যায়, তাহলে এটা কি তোমার কি হয়, এটা ঘন হইতে থাকে, আমি বাংলা ভাষায় বোঝার জন্য তোমার মাথায় ঢোকার জন্য। আর ভিসকোসিটি কমে সেটা কি পাতলা হয়, ঘন পাতলা মানে কি, ধরো পানির মতো, আরেকটা হচ্ছে যে কিসের মতো বলবা, হ্যাঁ মধু, হ্যাঁ একদম মধু, হ্যাঁ। এখন এখানে কোনটা মোর ভিসকাস, এটা মাথায় রাখবা। মধু ভিসকোসিটি বেশি, পানি ভিসকোসিটি, হ্যাঁ মধুর ভিসকোসিটি বেশি আর পানির ভিসকোসিটি কম, বেশি পানির ভিসকোসিটি কম। যেটাতে হচ্ছে ফ্লো ইজিলি হয় ওইটার হচ্ছে ভিসকোসিটি কম, আর যেটাতে ফ্লো হচ্ছে টাফ হয়, যে উপরের একটা লেয়ার সরাইতে বেশি পরিমাণ ফোর্স লাগে, ওইটা হচ্ছে ভিসকোসিটি বেশি। হ্যাঁ ঠিক আছে, এটা রোল 4 বলতেছ। হ্যাঁ তাহলে এবার স্ল্যাগ ভিসকোসিটি বলো। এবার এখানে এখন তো ভিসকোসিটি জানলা, এটার সাথে এবার ভিসকোসিটির একটা রিলেশন আছে, এই ভিসকোসিটিটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে যে আয়রন যখন রিডাকশন হলো তখন আয়রনের থেকে অক্সাইড বের হয়ে আসলো। এখন এই অক্সিজেন আয়ন যেগুলা বের হয় এগুলা হচ্ছে স্যার যে সিলিকন অক্সিজেন যে বন্ড থাকে এই বন্ডটাকে হচ্ছে ব্রেক ডাউন করে ফেলে। এই জন্য হচ্ছে সিলিকন অক্সাইডের যে স্ল্যাগটা বের হয়েছিল, এখন এই যে আয়ন বের হইলো অক্সিজেন আয়ন, এই অক্সিজেন আয়ন বের হওয়ার কারণে এই যে বন্ডটা হচ্ছে লুজ হয়ে গেছে, এই কারণে হচ্ছে এটা ভিসকোসিটিটা বেড়ে গেছে। তার মানে হচ্ছে এটা এখন ইজিলি ফ্লো করতে পারে। আর কথা হচ্ছে লো ভিসকোসিটি মানে অক্সিজেন আর সিলিকনের রেশিও যদি 4 এর বেশি হয়ে যায় তখন হচ্ছে আপনার এই লো ভিসকোসিটি হচ্ছে অ্যাচিভ করে আর কি। আর এখানে হচ্ছে স্ল্যাগে যদি অ্যালুমিনার সিলিকা থাকে, অ্যালুমিনার সিলিকা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে স্ল্যাগের হচ্ছে ভিসকোসিটিটা বেড়ে যাবে। আর যদি মানে বেসিক যেসব স্ল্যাগ যে লাইম অথবা ম্যাগনেসিয়া এগুলা হচ্ছে আপনার ভিসকোসিটি মানে রিডিউস করে দেয়। মানে যেসব স্ল্যাগ অ্যাসিডিক ওইগুলার ভিসকোসিটি বেশি, আর যেগুলা হচ্ছে আপনার বেসিক ওগুলার হচ্ছে ভিসকোসিটি কম। স্যার শোনো, রোল 21 আসো, রোল 21 9 খুশি স্যার অ্যাবসেন্ট, রোল 38 জি স্যার। হ্যাঁ আচ্ছা, তুমি এই যে লাস্টে কথা বললো স্ল্যাগ ভিসকোসিটি, এখান থেকে আমরা কতগুলো থাম রুল পাচ্ছি, দুই তিনটা কি পাচ্ছি বলো দেখি। স্ল্যাগ ভিসকোসিটির ক্ষেত্রে হ্যাঁ স্যার এখানে বলা হচ্ছে স্যার এই মানে ক্যালসিয়াম অক্সাইড যদি তুমি অ্যাড করতে থাকো ভিসকোসিটি বাড়বে না কমবে? স্যার কমবে স্যার, কারণ স্যার যত ক্যালসিয়াম অক্সাইড অ্যাড করব স্যার তত এই সিলিকা বন্ড নেটওয়ার্কটা ভেঙে যাবে, সো ভিসকোসিটি কমবে। ভিসকোসিটি কমবে, তাহলে বেসিসিটি বাড়াতে গেলে তোমার কি কোন অক্সাইডটা অ্যাড করতে হবে? স্যার না, ভিসকোসিটি বাড়াতে গেলে কোন অক্সাইডটা অ্যাড করতে হবে? সিলিকা অথবা অ্যালুমিনা আর কি, অ্যাসিডিক অক্সাইডের পরিমাণ বাড়ানো হচ্ছে। সরি, ভিসকোসিটি বাড়াইতে, হ্যাঁ ঠিক আছে। আমরা যদি কমাইতে যাও তখন স্যার বেসিক অক্সাইড মানে ক্যালসিয়াম অক্সাইড অথবা ম্যাগনেসিয়া এগুলো অ্যাড করা। তাহলে তুমি যখন বেশি অ্যাড করবে তখন স্ল্যাগের বেসিসিটি কি বাড়বে না কমবে? স্যার বাড়বে স্যার, বাড়বে। তার মানে কি বেস, এটা দিয়ে বোঝা গেল যে স্ল্যাগের বেসিসিটি বাড়লে তোমার কি হবে? ভিসকোসিটি কম হবে, পাতলা হবে। ভিসকোসিটি কম হবে, হ্যাঁ ভিসকোসিটি কমটা আমরা এক্সপেক্ট করি আর কি, যেহেতু তুমি জানো যে লিকুইডটা যদি যথেষ্ট পরিমাণ হয় সে ফ্লো হবে না, অথবা যদি স্ল্যাগিশ যদি হয় তাহলে দেখা যাবে যে ব্লাস্ট ফার্নেসের মধ্যে তুমি ব্লাস্ট যেটা ফ্লো করতেছো না সে ব্লাস্টটা আটকে যাবে, আটকে যে ব্লাস্ট ফার্নেসে তোমার ইন্টারঅ্যাকশন হবে আয়রন প্রোডাকশন। আচ্ছা, এই কথাগুলো এখানে আসছে।
পরে কি বললা এটা পরে? স্যার 38 স্যার। 38। আচ্ছা, এটা কি এক্সপ্লেন? এটা খুবই একটু ইম্পর্টেন্ট। আজকে আমরা এটা বলে স্লাইডটা বলে শেষ করে দিব। আর যেটা আছে স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন কিনেটিক্স, এটা আমরা নেক্সট ক্লাসে দিব। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সময় করবো আমরা। এটা বলো, এটা কে বলবা? আগে বলো, এরকম কেউ বলতে পারবা? রোল 10 বলো, অন্যরা হেল্প করবা যদি সমস্যা হয় না। হ্যাঁ বলো। এটা তোমরা হ্যাঁ হ্যাঁ হুম 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 এখান থেকে বোঝা যাবে না, কারণ হচ্ছে এটা তো একটা ফিক্সড টেম্পারেচারের জন্য গ্যাপটা দিতে। হ্যাঁ, এটা মানে এটা হচ্ছে তোমার হায়ার টেম্পারেচারে ভিসকোসিটি ডিফারেন্সটা কম হবে, লোয়ার টেম্পারেচারে ভিসকোসিটি ডিফারেন্সটা বেশি হবে। এই তোমার 3 নাম্বার পয়েন্ট দিয়ে এটা বলেছে। হ্যাঁ, তারপর 4 নাম্বার বলো। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার হায়ার টেম্পারেচারে যদি আমার ভিসকোসিটি মানে মাঝখানে ডিফারেন্সটা যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো গ্রাফটা স্যার মানে কম খাড়া হবে, মানে ঢালটা কম হবে, যেন ডিফারেন্সটা বেশি পাই। মানে এটা তো একটা প্লট হইলো। এখন যদি আমি এরকম আলাদা আলাদা টেম্পারেচার নেই, তাহলে তো স্যার এই গ্রাফের সাথে যদি আমি মানে এই গ্রাফে না অন্য কোনো গ্রাফে যদি আমি প্লট করি, তাহলে তো মানে আমি যদি ডিফারেন্সটা বেশি পাইতে চাই, তাহলে তো স্যার আমার গ্রাফটার ঢালটা মানে কম খাড়া হইতে হবে। বিষয়টা কি এরকম? মানে তুমি সবগুলো প্যারামিটার একসাথে চিন্তা না করে তুমি যদি টেম্পারেচার একটা বুঝতে চাও, জি স্যার। বেসিসিটি তুমি ফিক্স করো। এখানে তো বেসিসিটি এক্স ওয়ান বেসিসিটি নিবা, স্লাইড বেসিসিটি নিয়ে এবার তুমি টেম্পারেচার ভেরি করবা, ভিসকোসিটিটা মেজার করতে পারবা। তখন কি বাবা 3 নাম্বার পয়েন্টে ওই কথাটা বলছি। এখানে কি হচ্ছে, এখানে টেম্পারেচার ফিক্সড আছে, তোমার বেসিসিটিটা চেঞ্জ করছে, তার সাথে ভিসকোসিটি চেঞ্জটা দেখাচ্ছে। কথা বুঝো নাই? 3 নাম্বার পয়েন্টটা বলতেছে যে তুমি যদি হাই টেম্পারেচারে যাও আর লো টেম্পারেচারে তুমি যদি ভিসকোসিটি মেজার করো, তখন তুমি স্লাইড বেসিসিটি তুমি ঠিক রাখলে তাহলে দেখা যাবে যে বলতেছে যে তোমার হাই টেম্পারেচারে ডিফারেন্সটা ভিসকোসিটি যে ডিফারেন্সটা আসবে লো টেম্পারেচারে তার থেকে বেশি আসবে। সিম্পল এটা। কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মানে হ্যাঁ, এই জিনিসটা বুঝতে যাচ্ছে। তুমি না ডিফারেন্সটা স্যার এই কম দেখা নাই, হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্সটা বেশি হবে লো টেম্পারেচারে। তা লো টেম্পারেচার যদি স্যার বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে গ্রাফের লো টেম্পারেচার অবশ্যই সেটা লিকুইডাস টেম্পারেচারের উপরে হইতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। লিকুইডাস টেম্পারেচারের কথা আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি। স্ল্যাগের তুমি যে স্ল্যাগ নিয়ে কাজ করছো, সেই স্ল্যাগের টেম্পারেচারের মেল্টিং পয়েন্ট লিকুইডাস টেম্পারেচার 1240 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি 1240 ডিগ্রি সেন্টিগ্রেড ভিসকোসিটি মেজার করছো, করার পরে এরপরে তুমি চলে গেছো হচ্ছে যে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। কথা কি বুঝছো? এরপরে তুমি দুইটা বেসিসিটি নিয়ে একই মানে দুইটা বেসিসিটি নিয়ে তুমি কাজ করো, তখন দেখা যাবে যে তোমার ডিফারেন্সটা হাই টেম্পারেচারে কম হচ্ছে, নিচের টেম্পারেচারে বেশি হচ্ছে। এই কথাটা এখানে বলছি। তারপরে 4 নাম্বারটা বলো পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা বলো। এগুলো খুব সহজ, তোমরা জাস্ট এটা মাথায় বসায় ফেলবা। এটা হচ্ছে যে একটা থাম্ব।
কথাটা বুঝছো? এটা একটা থাম্ব রুল। এগুলা মানে ভিসকোসিটির সাথে স্লাগের বেসিসিটি কি সম্পর্ক, তারপর টেম্পারেচারের সাথে কি সম্পর্ক, মূলত এখানে প্যারামিটার তিনটা। একটা হচ্ছে যে তোমার বেসিসিটি, আরেকটা হচ্ছে ভিসকোসিটি, আর একটা রেজাল্ট হচ্ছে ভিসকোসিটি টার্মে আসতেছে। তার ইনসাইড প্যারামিটার হচ্ছে যে বেসিসিটি, আর একটা হচ্ছে টেম্পারেচার। এই তো, না আর কিছু না। আমরা তো বললাম যে সেটাই তো। কন্ট্রোলিং প্যারামিটার হচ্ছে স্ল্যাগ বেসিসিটি, আর একটা হচ্ছে টেম্পারেচার, আর রেজাল্ট ভিসকোসিটি। কথা এটা না? কথা বলো। বেসিকটা আমরা তখন কিন্তু এই কথাটা তো বলতেছি যে, আর বেসিসিটি কি সেটা ডেফিনিশন তোমরা জেনে আসবে। বেসিসিটি কিভাবে বাড়াবা কমাবা সেটাও তোমরা জানো, তাই না? তাহলে মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে বেসিসিটি এবং টেম্পারেচার বাড়ালে কমালে কিভাবে ভিসকোসিটি চেঞ্জ হয়, এই জিনিসটা তোমরা জাস্ট মনে রাখবে। এই শেষ আজকে, তাহলে এখানে শেষ করে দিই। আগামী ক্লাসে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তোমরা আজকে অ্যাবসেন্ট কে আছে? 4, 9